পৌষ পার্বণ লেখিকা ইরফা মাহানাজ পর্ব 23। পৌষকে কোলে করে নিয়ে সোজা নিজের রুমে আসে পার্বণ। ওকে খাটের উপর বসাতেই জোকের মতো পার্বণকে পেঁচিয়ে ধরে পৌষ। পার্বণের পিঠে কিল ঘুষি মেরে রাগে ফুঁসতে ফুঁসতে শুধাই, বাদর ছেলে, শয়তান, মরা গরুর 9 ঠ্যাং। পার্বণ কানে হাত দিয়ে পার্বণ জবাব দেয়, আস্তে বাবা, আমি কানা নই, শুনতে পাই। কথা বলবি না একদম তুই? আমি কত কষ্ট করে সাজলাম, আর তুই বেয়াদবে এমন একটা কাজ করলি। নাক টেনে কথাগুলো বলে পৌষ। ওর রীতিমতো হাত পা ছুঁড়ে কান্না পাচ্ছে। পাবে না, ও কত কিছু ভেবে রেখেছিল, কি করবে, কি কিনবে, কি খাবে, সব কিছু। আর শেষ মুহূর্তে কিনা ওর যাওয়াই হলো না। বউয়ের লাল হয়ে যাওয়া মুখটার দিকে তাকিয়ে আছে পার্বণ। ওর ভীষণ আদর আদর লাগছে। বউ পৌষকে দেখতে একটু বেশি সুন্দর লাগছে। আচ্ছা, পার্বণ যদি কিছুমিছু করে খুব কি ক্ষতি হবে? পরক্ষণেই নিজের মনে নিজেই আওড়ালো, ধুর ব্যাং, আমি আবার কবে থেকে এসব ভাবা শুরু করেছি। ইচ্ছে হয়েছে মানে করে ফেলো, ব্যাস, সিম্পল। ভেবে লাল টুকটুকে হওয়া পৌষের নাকের মাথায় কামড় বসিয়ে দিল পার্বণ। হঠাৎ ওর এরকম কাজে চোখ বড় হয়ে গেল পৌষের। পাশে থাকা বালিশ উঠিয়ে সেটা দিয়ে দেয় এক বাড়ি। বাড়ি খেয়ে বালিশটা নিয়ে গা দুলিয়ে হাসতে আরম্ভ করে পার্বণ। ধপ করে পৌষের পাশে সেই বালিশটাতেই মাথা ঠেকিয়ে শুয়ে পড়ে। কনুই ভাঁজ করে হাতের উপর মাথা ঠেকিয়ে পৌষের দিকে তাকিয়ে রয় পার্বণ। পার্বণকে নিজের দিকে এমন মিটিমিটি হাসতে দেখে গা পিত্তি জ্বলে ওঠে পৌষের। খেকিয়ে উঠল ও, কোন ছাতার মাথা গল্প করবি তুই, যার জন্য আমাকে এভাবে নিয়ে এসেছিস? কাছে আয়, গল্প করছি। না, এখানেই ঠিক আছি। এভাবেই বল, তুই, আমি শুনতে পাচ্ছি। কাছে না আসলে এই গল্প শোনা যায় না। দরকার নেই তাহলে, এমনিতেই তোর মতিগতি ভালো ঠেকছে না। পৌষের বলতে দেরি, কিন্তু ওকে হ্যাঁচকা টানে নিজের বুকের উপর ফেলতে দেরি হলো না পার্বণের। কণ্ঠ খাদে নামিয়ে বলে পার্বণ, একদম ঠিক ধরেছিস, আমার মতিগতি একদম ঠিক নেই। ভুলে যাস না। উম উম নিজের কথা আর শেষ করতে পারে না পৌষ, তার আগেই ওর মুখ বন্ধ করে দেয়। অবশ্যই হাত দিয়ে না। পৌষের মুখ বন্ধ করতে বুঝি পার্বণের হাত লাগে? হুম, না। মিনিট তিনেকের মাথায় পার্বণকে ধাক্কা দিয়ে নিজের থেকে দূরে সরিয়ে ওয়াশরুমের দিকে দৌড় লাগায় পৌষ। ওয়াশরুমে ঢুকেই বমি করে ভাসিয়ে দেয় ও। এই দৃশ্য দেখে অসহায় পার্বণ কপাল চাপড়ায় আর আফসোস করে বলে, হাই আমার সাউ, একটু বেশি তাড়াতাড়ি চলে আসলি না। তোদের মাইরে বোধহয় এখন চুমুও খাওয়া যাবে না। দৌড়ে চলে গেল পৌষকে ধরতে। ওর পিঠে হাত বুলিয়ে ওর মাথায় এক হাত চেপে পৌষের পেছনে দাঁড়িয়ে রয় পার্বণ। যা খেয়েছিল সব বেরিয়ে গেছে মেয়েটার। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে পার্বণের বুক চিরে। একে গন্ধ গন্ধ বলে মেয়েটা কিছু খেতে পারে না। যা একটু খেয়েছে সব বেরিয়ে গেছে। পৌষের নেতিয়ে পড়া চেহারাটার দিকে একবার তাকিয়ে ওর চোখ মুখ পানি দিয়ে ধুয়ে দেয় পার্বণ। তারপর পাজাকলা করে পৌষকে কোলে তুলে বেডের ওপর নিয়ে বসায়। ওর মুখ মুছিয়ে দিয়ে যেই না ওর শাড়ি পাল্টে ওকে আরামদায়ক পোশাক পরানোর জন্য ওর শাড়িতে হাত দেয়, অমনি লাফিয়ে ওঠে পৌষ। ক্লান্ত শরীর নিয়ে বাধা দেয় পার্বণকে। কপালে ভাঁজ পড়ে পার্বণের। পৌষের হাতটা নিজের হাতের উপর দিয়ে ঝাটকা মেরে সরিয়ে বলে, মাইন্ডটা তো খারাপ হলো কবে থেকে তোর পৌষ? যবে থেকে তুই আমার জীবনে এসেছিস, যবে থেকে বিয়ের কথা জেনেছিস, তবে থেকেই। পৌষের দিকে সেন্টি মার্কা ইমোজি নিয়ে তাকায় পার্বণ। বলে, কিছু করব না, তুই অসুস্থ আমার মাথায় আছে। তাছাড়া আর কিছু দেখা বাকি আছে? নতুন কিছু অ্যাড হয়েছে নাকি? হ্যাঁ, তোর বাচ্চা। কেমনটা লাগে বলেন তো? না মানে এটা কোনো কথা হলো? এই মেয়েকে পার্বণ করবে কি? শাড়ি যাতে খুলে পড়ে না যায় তাই পিন লাগিয়েছিল। বড় ব্রুজগুলো খুলতে পারলেও ছোট সেফটি পিন খুলতে বেগ পোহাতে হয় পার্বণকে। ব্যাস, কিছুক্ষণ আগে সব রাগ এই পিনের উপর ঝেড়ে মেরে উঠে দাঁড়ায় জনাব। পৌষের মুখের উপর ওর ড্রেস ছুঁড়ে মেরে বলে, এইসব কি পরেছিস, খুলতে পারছি না। তো তোকে আমি বলেছিলাম খুলতে। কেমন করে জানি তাকালো পার্বণ। তারপরই ড্রামাতে যেমন ইমোশনাল সিলগুলো করা হয় না, সেরকমভাবেই ইমোশনাল ব্ল্যাকমেল শুরু করে ও পারুষকে। হ্যাঁ, ভালো মানুষের তো কোনো দামই নেই। তারপর হুট করে গাইতে শুরু করে, আমি তো ভালা না, ভালা লইয়াই থাইকো। এদিকে বেচারি পোষ আহাম্মক বনে যায়। পার্বণের চলে যাওয়া দেখতে দেখতে বলে ওঠে, প্রেগনেন্ট আমি, আর মুড সুইং হচ্ছে ওর। বসন্ত নিজের আত্মার মাগফিরাত কামনা করছে। আজকে বোধহয় বাড়ি গেলে ওর 40-আর আয়োজন করা হবে। আর ও কি বুঝেছিল নাকি এমন হবে? আশ্চর্য, ভুল মাত্রই মানুষ। থুড়ি, মানুষ মাত্রই ভুল। ভাইয়ের কাঁধে হাত দিয়ে মাথা দুই পাশে ঝাঁকিয়ে মুখ দিয়ে চুকচুক আওয়াজ করছে হেমন্ত।
দোয়া করি ভাই বেঁচে থাকলে তুই পরের জন্মে আবার আমার ভাই হয়ে জন্মাস। হেমন্তের হাত ঝাড়া মেরে সরিয়ে দিয়ে খেক করে ওঠে বসন্ত। তুই যমজ নামের কলঙ্ক, কিসের সাথে কি পান্তা ভাতে ঘি। প্রবাদ বাক্য আওড়াতেই হেমন্তের পায়ে একটা লাথি বসিয়ে দেয় বসন্ত। থমথমে মুখে বলে, শালার যমজের তো কোনো ফায়দাই লুটতে পারছি না, এত কাইলে হওয়া লাগলো কেন তোর। হেমন্ত বসন্তের পিঠে কিল বসিয়ে ওকে শুধরে দিল, আমি কালো না ব্রাউন, আর তুই বেশি সাদা, ব্রয়লার মুরগির মতো। দেখতেও ব্রয়লার মুরগি যদিও। ভাইয়ের কথায় রাগার কথা থাকলেও, এতক্ষণে মারামারি বাঁধিয়ে দেওয়ার থাকলেও, বসন্ত আছে অন্য টেনশনে। দাঁত দিয়ে নখ কাটতে গেলে বাদশাদে হেমন্ত, তোকে না কতবার বারণ করেছিলাম। আরে ভাই এসব স্যার উপায় বল, বাঁচবো কিভাবে। এখন তো শুধু একটাই উপায় আছে। চোখ দুটো চকচক করে উঠল বসন্তের, জিজ্ঞাসা করলো, কি। পিঠে ছালা বাঁধা। বিজ্ঞদের মতো কথাটা বলতেই মুখটাকে ভোঁতা বানিয়ে হেমন্তের দিকে তাকিয়ে থাকে বসন্ত। আসলে হয়েছে কি, মেলায় এসে নাগরদোলনায় উঠিয়ে দিয়েছে বসন্ত সবাইকে। ভুজুং ভাজুং বুঝিয়ে সবাইকে উঠিয়েছে, বলেছে কিছুই হবে না। ওঠার আগে আসার ছেলের পানে তাকে বারবার সাবধান বাণী দিয়েছে, বাবা আমার যদি কিছু হয় আজকে, তবে আমি তোমার পিঠের ছাল তুলে আমার ছেঁড়া জুতার পট্টি দিব। দাঁত কিলিয়ে বসন্ত তখন বলেছিল, আরে চিল বাবা, কিছু হবে না। কিন্তু যেই না দোলনায় উঠে অমনি ওখানের উপস্থিত সবার থেকে ওর পরিবারই বেশি চিৎকার দিচ্ছে। জ্যৈষ্ঠ নিজের বয়স ভুলে গিয়ে পাশে থাকা বড় ভাইয়ের কোলের উপর গিয়ে বসে। আশার ভয়ের ঠেলায় ওর বউ মাঘের কোলে উঠে ওর গলা জড়িয়ে ধরে চিল্লিয়ে ওঠে, ওরে আমার খোদা, আল্লাহ গো। কোথায় মাঘ ভয়ে ওর জামাইয়ের কোলে উঠবে, তা না এই ব্যাটাই উল্টো ওর কাঁধে চলে আছে। আষাঢ়ের মাথায় গাঁটটা দিয়ে বিড়বিড়িয়ে ওঠে মাঘ, শালা ভীতু। অন্যদিকে ফাল্গুন ও বর্ষা দুই বোন, দুই যা দুই বেয়ান, মানে সম্পর্কের আর শেষ নেই এদের। একে অন্যের গলা জড়িয়ে ধরে চিৎকুর মারছে। অবস্থা বেগতিক বুঝতে পেরেই সেই থেকে হাঁটু কাঁপছে বসন্তের। আমাদের হেমন্ত না ওইটা। পূর্ণার কথায় সেদিকে ফিরে বনচাপা। সম্মুখের দৃশ্য তার মোটেই পছন্দ হয় না। নজর এদিক সেদিক ঘুরিয়ে ধমক দিয়ে ওঠে পূর্ণাকে। আজকে পৌষ, পূর্ণা আর বনচাপার একসাথে ঘোরার প্ল্যান ছিল। ফ্যামিলির সাথে এলেও মেলাতে এসে মিলিত হওয়ার কথা ছিল তিন বান্ধবীর। তিনজন একসাথে ঘুরবে ফিরবে, কিনবে, গল্প করবে, আড্ডা দিবে, খাবে। তবে দুর্ভাগ্যবশত পৌষ আসেনি। হেমন্ত হোক আর যেই হোক তাতে তোর কি। রাগে ফুঁসতে ফুঁসতে কথাটা বলতেই পূর্ণ অবাক গলায় জিজ্ঞেস করে, আমার তাতে কিছুই না, কিন্তু তুই এমন রাগে বোম হয়ে আছিস কেন। তোর চোখে সমস্যা। রাগে তোর মুখ লাল হয়ে গেছে। গরমে লাল হয়েছি। আচ্ছা বাদ দে, কিন্তু হেমন্তের সাথে ওই মেয়েটা কে বলতো। জিএফ নাকি। হেমন্ত ও তার পাশে দাঁড়ানো মেয়েটার পানে একবার তাকে চোখ ফিরিয়ে নেয় বনচাপা। ওর একটু ভালো লাগছে না। হেমন্ত একটা মেয়ের সাথে, তাও আবার হেসে হেসে কথা বলছে। শুধু কি তাই, মেয়েটার জন্য চুড়িও চয়েস করছে দেখো। উপরন্ত পূর্ণার কথা ওর আগুনে ঘি ঢালার মতো হলো। ও জোরে চেঁচিয়ে উঠল, জানি না। তারপর ধূপধাপ পা ফেলে সেখান থেকে প্রস্থান করলো। ওর যাওয়ার দিকে তাকিয়ে পূর্ণা শুধালো, যা বাবা, এর আবার কি হলো।